কল মেইডেন। গুরুগম্ভীর কণ্ঠে শটান হয়ে গেল এডউইন। এতক্ষণে অপর নিজ মাথা নাড়িয়ে হাঁটা ধরল উল্টো পথে। মুগ্ধ রয়ে সে পা বাড়ায় বাহির কক্ষে। মুখটা কেমন গম্ভীর যুবকের, কপালের চামড়া টান টান। কক্ষের মাঝ বরাবর পা রাখতেই দাঁড়ালো মুগ্ধ। চোখের ঠোঁটের কোণে গুজে রাখা সিগারের লম্বা এক টান বসিয়ে আলগোছে ঘাড় উঁচিয়ে তাকালো। মাথার উপর সিলিংয়ে ঝুলছে বড় বড় ক্লিস্টারের ঝাড়বাতি। সম্মুখের সম্পূর্ণ দেয়াল জুড়ে থাকা বড় জানলাটা খোলা বিধায় সায় সায় করে বাতাস ঢুকছে পুরো কক্ষে। সে বাতাসের মৃদু দুলুনিতে দুলছে ঝাড়বাতি। মুগ্ধ এক মুহূর্তে নীরবে তাকিয়ে রইল ঝাড়বাতির পানে। অতঃপর সময় নেই, ফের ঘাড় নামিয়ে হাঁটা ধরল জানালার পাশে বিছিয়ে রাখা কাউচের দিকে। গম্ভীর পুরো শরীর এলিয়ে বসল কাউচে, পা দুটো বেয়াদপের ন্যায় ফাঁক করে রাখা, পিঠ ঠেকানো পেছনে, চোখ দুটো আয়সে বুজে রেখে সিগারেট ঠুক টান দিচ্ছে মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গলিয়ে বেরোচ্ছে গুনগুন শব্দ, বোধহয় গান গাইছেন তিনি। হেয়ার ইজ মেইডেন। গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে মিলা। এক হাতে খপ করে চেপে ধরে রেখেছে জামার একাংশ। মাথা নুইয়ে রাখলেও দৃষ্টি তার এলোমেলো। গলার স্বরের অভাব। এডউইন ভ্রু কোটায়। গম্ভীর যুবক এক কদম এগিয়ে আসতেই তৎক্ষণাৎ হকচকিয়ে দু কদম পিছিয়ে গেল মেয়েলা। এডউইন বুঝি এবারেও বিরক্ত হলো। বিরক্তি ভরা কণ্ঠে চিরবিড়িয়ে বলল, হোয়াটস ইউর প্রবলেম? কানে কথা যাচ্ছে না তোমার? ভয়ার্ত মিলা মাথা নাড়ায় ওপর নিঃশব্দে জান্নাই শুনেছে। এডউইন এটুকু উত্তরে সন্তুষ্ট নয়। তক্ষুনি মেয়েটাকে দিল আরেক ধমক। মুখ দিয়ে বলো, কথা বলো, ইউ ডাম্প। আতকে উঠল মীরা। হাত পাগুলো কেমন কাঁপছে তার। লোকটাকে কি যে ভয় পায় সে। এমনিতেই এডউইন লম্বা চওড়া দেহের অধিকারী হলেও তার মুখটা দেখলেই অন্তরাত্মা শুকিয়ে যায় মিলার। লোকটার ঢোল দুটে ভরসা মুখখানার আর ভাবে পড়ে আছে গভীর একটা দাগ, যার শুরুটা বাম পাশের ভ্রুয়ের ওপর থেকে হলেও শেষ হয়েছে ডান পাশের গাল বরাবর। বাম চোখে বাদবাকি স্বাভাবিক মানুষের মতো হলেও ডান চোখটা কেমন অদ্ভুত, একদম ভূতের চোখের মতো ছোট্ট পিউপিল। তা দেখলেই ভয়ের চোটে মুখ দিয়ে কথা বেরোয় না মিলার। এই যেমন এখন বেরোচ্ছে না। এদিকে মিলার অমন দীর্ঘস্থায়ী নীরবতা দেখে সে কি রাগ এডউইনের। ছেলেটা তখনই দাঁত খিচে দিল আরেক ধমক। স্টুপিড! আমি এখানে তোমার ঢং দেখতে আসেনি। মনস্টার মেইডেনকে ডাকছে। উনি ওনার রুমে নেই কেন? কথায় আছেন তিনি। তোমার কিছু বলে গিয়ে গেছে। মিলা দুধারে মাথা নাড়াবে, ঠিক তখনই এডউইনের পেছন থেকে ভেসে আসে মেইডেনের পাক্কা নাটকীয় কণ্ঠ। আমায় খুঁজছো নাকি এডউইন? কাঙ্ক্ষিত ব্যক্তির কণ্ঠ শোনা মাত্রই শরীর ঘুরিয়ে পেছনে তাকায় এডউইন। সামনে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মেইডেন। গায়ের ওপর জড়ানো ভারী শাল, সম্পূর্ণ মুখমণ্ডলে পানির ছিটা স্পষ্ট। এডউইন এক মুহূর্ত পরখ করে মেইডেনের শান্ত হাবভাব, পরক্ষণে ভ্রু কুচকে সন্ধিয়ান গলায় শুধালো, এত রাতে ঘর ছেড়ে কোথায় গিয়েছিলেন আপনি? মধ্যবয়সী স্মিত হাসলেন। ডান হাত দিয়ে শালের একাংশ ধরে ধীরে ধীরে নিজের ভেজা মুখখানা মুছতে মুছতে জবাব দিলেন, কোথায় আর যাব? ব্যাকইয়ার্ডে গিয়েছিলাম। ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি এই অন্ধকারে। কথার পিছে পাল্টা প্রশ্নে মোটেও হকচকায় নেই এরা। উল্টো পাক্কা জাত অভিনেত্রীর ন্যায় নাটক দেখালো মুখের। গলায় ব্যাপক শান্ত ভাব ঢেলে বলল, আমার আবার অন্ধকার আর আলোকে দুটোই তো এক আমার জন্য। সে যাকগে, শুনলাম মনস্টার নাকি আমায় ডাকছে। এত রাতে কোনো বিশেষ প্রয়োজন? এডউইন গম্ভীর হলো। এক হাত পকেটে ঢুকিয়ে অন্য হাত আলগোছে সামনে বাড়িয়ে ইশারা করলো এগুতে। বলল, জানি না, চলুন। সরু করিডোর দিয়ে হাঁটছে মেইডেন। যত পথ এগোচ্ছে ততই যেন বেড়ে যাচ্ছে তার হৃদস্পন্দন। চারপাশে অত ঠান্ডা থাকা সত্ত্বেও কপালটা যেন দরদরিয়ে ঘামছে তার। মেইডেন বারবার নিজের কপালখানা কোনো মতে হাতের তালু দিয়ে মুছে নিচ্ছেন। মাথাটা কেমন টনটন করে যাচ্ছে। মনের মধ্যে বারংবার উত্থাপিত হচ্ছে এক আকাশসম দুশ্চিন্তা। মনস্টার কেন তাকে ডাকলো? সে কি কোনোভাবে টের পেয়ে গেল এসবের পেছনে তার হাত রয়েছে? কিন্তু কিভাবে পাবে? সে তো সবটা বেশ সূক্ষ্মতার সাথেই করেছে। শত শত চিন্তায় জর্জরিত ইরা টেরই পেলেন না সেই কখন যে তিনি মাহের কক্ষের সামনে এসে দাঁড়িয়েছেন। নিজ ভাবনায় নিমগ্ন মেইডেন বিরতিহীন কদমের সামনে এগুতেই হঠাৎ ধাক্কা খেলেন কারো শক্তপোক্ত পিঠের সঙ্গে।
মেইডেন হকচকালেন। তড়িৎ ২ কদম পিছিয়ে গিয়ে ঘাড় উঁচিয়ে দেখলেন সম্মুখে কেমন পাহাড়ের মতো সটানভাবে দাঁড়িয়ে আছে অ্যাডুইন। মেইডেন বুঝলেন না অ্যাডুইনের হঠাৎ থেমে যাবার কারণ। তিনি খানিকটা দোনামোনা করে আলগোছে জিজ্ঞেস করলেন, কি হলো? হঠাৎ দাঁড়িয়ে পড়লে যে? গো ইনসাইড। এডউইনের সোজা সাপটা উত্তরে ভরকালেন এরা। ঘাড় বাঁকিয়ে পাশে তাকাতেই দেখলেন, খেয়াল করলেন তিনি মাহের ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। তৎক্ষণাৎ চকিত দৃষ্টি ঘোরালেন এরা। ভুরু কুচকে তাকালেন অ্যাডউইনের পিঠের দিকে। ছেলেটা হঠাৎ করে মাহের ঘরে যেতে বলছে তো কেন তাকে? মেইডেন কেমন কাচুমাচু করছেন, বারবার হাত দিয়ে ঘরমাক্ত মুখখানা মুছে নিচ্ছেন। কণ্ঠ খাদে নামিয়ে ফের শুধালেন, কিন্তু কেন? তক্ষুনি পেছন ঘুরল অ্যাডউইন। এক হাতে শক্ত করে চেপে ধরল মেইডেনের ডান হাতের কনুই। এরা কেমন হতবাক হয়ে গেল ছেলেটার এমন উদ্ভট কাণ্ডে। হতবাক কণ্ঠ ফুরে যেয়ে না কিছু আরবেন অমনি শোনা গেল অ্যাডউইনের রুক্ষ কণ্ঠ, গিয়ে জিজ্ঞেস করে আসুন কেন? কথাটা বলতে না বলতেই মেইডেনকে এক হেঁচকা টানে ঘোরের ভেতর ছুঁড়ে ফেলল অ্যাডউইন। মধ্যবয়সী এহেন অতর্কিত ঘটনায় হাত তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লেন মেঝেতে। বেচারির নরম সরম নাক মুখো বোধহয় থুবড়ে গেল মেঝের ঘর্ষণে। এরা হাঁপাচ্ছে। ধীরে ধীরে বোধহয় মাথা তুলে সামনে তাকাতেই বুকটা কেমন ছলাৎ করে উঠল তার। পায়ের ওপর পা তুলে কাউচে বসে আছে মনস্টার। ফুঁকছেন সিগার। দৃষ্টি তার বুজে রাখা। এরা খানিক ঢোক গিলল তাকে দেখে। তৎক্ষণাৎ নিজের দৃষ্টি নুইয়ে হামাগুড়ি দিয়ে উঠে বসলো মেঝেতে। গায়ের শালটা খানিক ঠিকঠাক করে নিজের নিয়ে ভীষণ শ্রদ্ধায় মাথা নুয়ে কুর্নিশ জানিয়ে বলল, হ্যালো মনস্টার। মনস্টার শুনল কিনা কে জানে। কিয়ৎক্ষণ একই রকম ভাবে বসে থেকে আচমকা গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বলে শুধালো, খালি হাতে এলি যে? কথাটা বোধগম্য হলো না এরার। মধ্যবয়সীর চোখে মুখে স্পষ্ট লেপ্টে গিয়েছে অবাধ ভাবস্রোত। মনস্টার আবার কি আনার কথা বলছে কে জানে। মেইডেন আগের ন্যায় মাথা নুইয়ে রেখে আলতো স্বরে জিজ্ঞেস করলেন, দুঃখিত মনস্টার, কিন্তু কি আনার কথা ছিল? এই পর্যায়ে চোখ খুলল মুগ্ধ। এ কি? সুদর্শন যুবকের বাদামি চোখ দুটো এমন লাল হয়েছে কেন? চলটাও কেমন কটমট করছে। চিরায়ত স্বভাবের ঘাড়টা এদিক ওদিক নাড়াতে নাড়াতে অদ্ভুত শান্ত কণ্ঠে বলল, ওই বান্দির মেয়েকে যা খাইয়েছিস সেটার সঙ্গে করে আনলি না কেন? এহেন বাক্যে ভরকায় মেয়েটেন। পুরো বদন জুড়ে তার বয়ে গেল এক অদ্ভুত ঝংকার। গুছিয়ে রাখা পা দুটো মাত্রাতিরিক্ত কাঁপছে বলে তৎক্ষণাৎ ২ হাতে চেপে ধরেন নিজের পা দুটো। আতঙ্কে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠেন, কি কি কিসের কথা বলছেন মনস্টার? আমি বুঝ। বাকিটা গলাতেই আটকে গেল মেইডেনের। আতঙ্কে কণ্ঠস্বর কাঁপছে তার। এদিকে তার ওপর হর বোড়ানো দেখে তীক্ষ্ণ হলো মুগ্ধের দৃষ্টি। মাড়ির ঝকঝকে দাঁতগুলোতে জিভটা খানিক পিষে এনে হাসলো কেমন। রোয়ের উঠে খানিক দাঁড়িয়েই উচ্চস্বরে ডাক ছুড়ল, অ্যাডউইন। দরজার কাছেই দাঁড়িয়ে ছিল বাধ্য অ্যাডউইন, হাতে দুটো বড় সড়ো স্বাস্থ্যবান পলি ব্যাগ এবং খাঁজ কাটা চাবুক নিয়ে তক্ষুনি ঘরে ঢুকলো ছেলেটা। মনস্টারের কাছ থেকে ২ কদম দূরত্বে দাঁড়িয়ে হাত দুটো এগিয়ে ধরল সামনে। এদিকে মেইডেন তটস্থ, ভয়ে নিঃশ্বাস আটকে যাওয়ার জোগাড় নেই। চোখ তুলে তাকানোরও সাধ্যি নেই বেচারির। তিনি কেবল খেয়াল করলেন একজোড়া রক্তাক্ত কদম তার নিকট এগিয়ে আসছে। মেইডেন কি বুঝে গেলেন এ আর কেউ নয়, স্বয়ং মনস্টার। তিনি কেমন গুটিয়ে নিলেন নিজেকে। এরই মধ্যে পা দুটো হঠাৎ তার মুখোমুখি এসে থামল। অতঃপর মধ্যবয়সীর আর কিছু ভাবতেই যাবেন অমনি তার মাথার তালুর চুলগুলো চেপে ধরে মুগ্ধ। এহেন অতর্কিত আক্রমণে কোকিয়ে ওঠে নীরা, চোখ মুখ কুঁচকে ফেলেন সঙ্গে সঙ্গে। মুগ্ধ তখন হাতের জোর বাড়ালো। ইরার চুলগুলো মুঠোয় চেপে ধরে মুখটা কেমন উঁচিয়ে তুলল নিজের দিকে। ব্যথায় কুপকাত মেইডেন আচমকা ভুলবশত খুলে ফেললেন চোখ। তক্ষুনি তার চোখাচোখি হলো হিংস্র মানবের জ্বলন্ত চোখ দুটোর সনে। এরার নিঃশ্বাস আটকে গেল এক মুহূর্তের জন্য। তিনি কিছু বলার জন্য মুখটা খুলতেই যাবেন, ঠিক তখনই খেয়াল করলেন মনস্টার নিজের বাঁ হাতটা বাড়িয়ে দিয়েছে পাশে। পেছন থেকে অ্যাডউইন নীরবে এগিয়ে এসে মনস্টারের বাড়িয়ে রাখা হাতে কোকেইন ঢাললো বেশ কিছুটা। এরা হকচকিয়ে গেল ওঠে এহেন কাণ্ডে। দুধারের মাথা নাড়াতেই তক্ষুনি মনস্টারের হিংস্র থাবার শিকার হলো তার মুখ।
মুগ্ধের শক্তপোক্ত হাতের তালু চেপে ধরেছে ইরা। নাক মুখ বেচারি মুখ কুঁচকে রেখেছে সর্বশক্তি দিয়ে। তবে নাকের ফুটো দিয়ে তার ফুটো কি আর বন্ধ হয়? নাক দিয়ে নিঃশ্বাস টানার সাথে সাথে শরীরে ঢুকছে উচ্চ মাত্রায় ড্রাগস। এরা চোখ লাল হয়ে যাচ্ছে ক্রমশ, শরীরটা বড্ড ছটফটাচ্ছে, তার হাত পা ছুটছে বেশ, তবুও তিনি ছাড়া পাচ্ছেন না মনস্টারের হাত থেকে। প্রায় মিনিট পাঁচেক ধরে মেইডেনের মুখে চেপে রেখে হাত ছড়ায় মুগ্ধ। দ্বিতীয়বার একইভাবে হাতটা সফেদ রঙা কোকেইন পাউডার দিয়ে পরিপূর্ণ করে ফের চেপে ধরে মেইডেনের নাক মুখ। এক পর্যায়ে নাক দিয়ে লহু গড়াচ্ছে মেইডেনের, শরীরের ছটফটানি কমে গিয়ে ভর করেছে টলনেই। মস্তিষ্কটা বোধহয় এখন একটু আধটু সজাগ, তার মুগ্ধ থেমেছে। তৃতীয়বার পাশে হাত বাড়াতেই এডউইন এবার এগিয়ে দিয়েছে চাবুকটা। মুগ্ধ শক্ত করে ধরল চাবুকটা। রয়েসে 2 কদম পিছিয়ে গিয়ে ইরার উদ্দেশ্যে কটমটিয়ে বলল, রান ইউ এসকর্ট, রান। যত দ্রুত দৌড়াবি তোর বাঁচার চান্স তত বেশি। ভুলো পায়ের গড়ালে থামালে তোর মরণ কনফার্ম। এরা বোধহয় শুনল কথাটা। বাঁচার ক্ষীণ আশায় মেঝেতে ভর দিয়ে কোনো মতো উঠে দাঁড়ালো মধ্যবয়সী। টলমল পায়ে উল্টো পা বাড়াতেই হঠাৎ তার পিঠ বরাবর আঘাত বসলো খাঁজ কাটা চাবুকের। তক্ষুনি ব্যথায় আর্তনাদ করে ওঠে মেইডেন। পা দুটো সামনে এগোনোর সাহস পাচ্ছে না কেন যেন। এদিকে মুগ্ধ নামক নির্দয় মানব তৎক্ষণাৎ চাবুকের শেষ ভাগে টান বসালো। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেল ইরার পিঠ, জামার অংশ ছিঁড়ে গিয়ে দেখা মিলল তরলে রঞ্জিত কাটা ঘা। মুগ্ধ থামেনি, ফের গর্জে উঠে বলল, রান। ইরা এবার সত্যি সত্যিই দৌড়াচ্ছে। টলমলবায় যেভাবেই পারছে সেভাবেই দৌড়াচ্ছে। পেছন পেছন ধীর পায়ে হাঁটছে মুগ্ধ। পকেট থেকে ফের একখানা সিগার বের করে এনে লাইটার ধরালো তাতে। মুহূর্তেই ধুমায়িত হলো মুখমণ্ডলের চারপাশ। যুবক বা হাতের আঙ্গুলের ভাঁজে সিগার ধরে রেখে এগোচ্ছে কেমন। আরেক হাতে পেছাতে হেসড়ে টেনছে চাবুকটা। ইরা কয়েক কদম দৌড়াতেই পেছন থেকে আরেকবার আঘাত করে বসে মুগ্ধ। ইরা বোধহয় আজ বড্ড শান্ত। নিজের প্রাণ বাঁচাতে সে কি প্রয়াস তার। গা থেকে টুপিয়ে লহু ঝরলেও থামছে না তার পায়ের গতি। মুগ্ধ এবার ইচ্ছে করে ইরার পা বরাবর আঘাত বসায়। মুহূর্তেই সম্মুখে পড়ে উল্টে পড়ল ইরা। নাক মুখ গিয়ে থুবড়ে পড়ল মাটিতে, হয়তো ফেটেও গিয়েছে কয়েকটা জায়গায়। মুগ্ধ কেমন বাঁকা হাসলো। পিয়ার্সিং করা ঠোঁটটা হালকা নাড়িয়ে না চাড়িয়ে বিড়বিড়ালো, ব্লাডি হেল, নাও ইউ আর গন। বলতে না বলতেই ইরা শরীরে বেধড়ক আঘাত বসালো চাবুকের। মুহূর্তের মধ্যবয়সীর আর্তনাদ ছড়িয়ে পড়ল পুরো প্যালেস জুড়ে। নিচতলার সকল মেয়েরা কেমন দৌড় আটকে বসে আছে ঘরে। এখানকার এটাই তো নিয়ম, কেউ চেঁচিয়ে মরে যাক কিংবা মার খেয়ে বাইরে বের হয়ে কেউই এগোবে না সাহায্যের জন্য। ওদিকে 3 তলার মার্বেলের মেঝেটায় লেপ্টে আছে লাল তরলে। এরা ক্রমশ নিস্তেজ হচ্ছে, তার চোখ দুটো প্রায় নিবু নিবু, কণ্ঠ ফুঁড়ে, আর বেরোচ্ছে না কোনো আওয়াজ। মুগ্ধ তখন আলগোছে ঝুঁকে এসে এক হাতে ইরাকে কাঁধে তুলে নিল। তারপর করিডোরের রেলিংয়ের কাছে এগিয়ে এসে হুট করে কাঁধ থেকে ইরাকে ছুঁড়ে ফেলল নিচে। সাইকোদের ন্যায় কানের পাশে হাত রেখে শুধালো, আবার পড়ে যাওয়ার শব্দটা। সে কি বিকট আওয়াজ! মুগ্ধ কেমন বাঁকা হেসে উকি দিল গ্রাউন্ড ফ্লোরে। মেঝেতে উপর হয়ে পড়ে আছে মেইডেন, শরীরের নিচ দিয়ে ভেসে যাচ্ছে লহু। মুগ্ধ কেমন বাঁকা চোখে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ, ঠোঁট পিষে বিড়বিড় করলো, হ্যাপি জার্নি। মাথাটাই বোধহয় 2 টন ভার করেছে, শরীরটা বুঝে অবশ, হাত দুটো ছিঁড়ে যাচ্ছে কেমন, এক ভোঁতা যন্ত্রণায় ছটফটাচ্ছে সিট। চোখ দুটো পিটপিট করে খুললো কোনো রকম, চোখের সামনে সবকিছু ঝাপসা দেখাচ্ছে। অদূরে বোধহয় দাঁড়িয়ে আছে কেউ। সিট তৃষ্ণার্ত কণ্ঠে কেমন ছটফটিয়ে বলল, হে, কে ওখানে? আমায় একটু পানি দাও প্লিজ। কথাটা শেষ হওয়া মাত্রই সম্মুখ থেকে ভেসে এলো কারো দীর্ঘ কণ্ঠ, গলা সমান পানির মধ্যে ডুবে থেকেও পানি চাইছো সিট? চাইলে যত ইচ্ছে সেখান থেকেই খেয়ে নাও। কণ্ঠটা বড্ড পরিচিত সিটের, এ যে এডউইনের। সিট কেমন ফুপিয়ে উঠল তার কথা শুনে। ঘাড় বাঁকিয়ে নিজের আশপাশটা পরখ করে দেখল সে এক বিশাল কাচের টেস্ট টিউবের মধ্যে বন্দি। গায়ে এক চিলতে শক্তিও তার আর অবশিষ্ট নেই। সিট কেমন অসহায় চোখে তাকালো সম্মুখে, কণ্ঠে জর্জরিত হয়ে বলল, প্লিজ আমায় ছেড়ে দিন এডউইন, বিশ্বাস করুন, আমি আমি কিচ্ছু করিনি।
গতকাল ওই মেয়েটাই। সিটের কথা শেষ হবার আগেই ঘর কাঁপিয়ে হেসে ওঠে অ্যাডুইন। এহেন হাসির শব্দে হতভম্ব সিড। কিয়ৎক্ষণ বাদেই শুনল অ্যাডুইনের তীক্ষ্ণ কণ্ঠ। আর কত নাটক করবে সিড? এবার অন্তত মুখ থেকে ওই অদৃশ্য মুখোশটা সরাতে পারো। আকাশ ভেঙে পড়ল সিড। মুখাবয়বে তার সে কি বাকতা। অ্যাডুইনের কথা যেন কিছুতেই বুঝে উঠতে পারছে না বেচারা। তার হতবাক কণ্ঠ ফুঁড়ে অস্ফুটে বেরোলো। কি বলছেন আপনি অ্যাডুইন? মুখোশ মানে? এক পর্যায়ে এ পর্যায়ে কঠিন হলো অ্যাডুইনের মুখাবয়ব। হাত দুটো চলে গেল কোমরের পিঠে, শক্ত চলে জবাব দিল। মিস্টার সিদ্ধার্থ ওরফে ড্যানি হিরিস, উই নো তুমি নিকোলাসের খাস মোখাস পার্সন, সো স্টপ প্রিটেন্ডিং নাও। পানির মধ্যে গা ঝাঁকিয়ে উঠল সিডের। মুখে কেমন অবিশ্বাসের ছাপ। ছেলেটা আশ্চর্য বনে গেল এহেন কথাই। মুখাবয়বে দীর্ঘ ভাব বজায় রেখে দুর্বল কণ্ঠে যে না কিছুটা আওড়াবে, অমনি তার চোখ গেল লাল আলোয় নিমজ্জিত ঘরটায় দরজার পানে। সেখান দিয়ে কেউ একজন ভেতরে ঢুকে আসছে। মানুষটার মুখ স্পষ্ট দেখছে না সিড। বলিষ্ঠ পুরুষের বাঁ হাতের মুঠোয় গলাকার কিছু একটা ঝুলছে। ঠোঁটের কোণে জ্বলন্ত সিগার দেখে সিড বুঝে গেল এ লোক মনস্টার ছাড়া আর কেউ নাই। সিড তটস্থ হলো। ভয়ার্ত শুকনো ঢোক গিলে নজর ঝুঁকালো। অতঃপর মনস্টার পদার্পণ করছে ঘরের একদম মাঝখানে বিছিয়ে রাখা ডিভানের ওপর। হাতের নির্জীব বস্তুটি ডিভানের পাশে রেখে খোদ এক হাত উঁচিয়ে বলল ডিভানের গায়ে। সিড বেচারা আতঙ্কে হড়বড়িয়ে বলে উঠল, মনস্টার, ফরগিভ মি। বিশ্বাস করুন, যা হয়েছে এতে আমার কোনো দোষ নেই। মেয়েটা নিজেই গত রাতে আমার ঘরে এসেছিল। আমি ওকে চলে যেতে বলেছিলাম, কিন্তু বাকিটা বলার আগে কেঁদে ওঠে সিড। এদিকে মুগ্ধ তখন কুটিল হেসে বলে ওঠে, ঘরের দরজা কে লাগিয়েছিল সিড? এহেন কথায় কেন যেন থুতোমতো খেয়ে গেল সিড। তৎক্ষণাৎ প্রত্যুত্তর করতে গিয়েও আটকে গেল কোথাও। মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সিডের মুখ পানে। পায়ের উপর পা তুলে নাচাতে নাচাতে বলল, ওহ সিড, ডোন্ট টেল মি নাও যে দরজাটা দের ব্যাটারি লাগিয়েছে। কজ যেই মেয়ে নিজের পরিপূর্ণ হুঁশেই ছিল না, তার আবার প্রাইভেসি চিন্তা আসবে থেকে। আটকে গেল সিড। কথা বাধা পড়ল মুখে। মুখটা হয়েছে চোরের মতো। মুগ্ধের দৃষ্টি এড়ায়নি কিছুই। সে কেমন বাঁকা হেসে বিচক্ষণতার সঙ্গে বলে উঠল, তুই জানতে সিড, আমি আমার শত্রুদের ওপর কখনোই প্রত্যক্ষভাবে নজর রাখি না, বাট আমি ওদের মাইন্ড নিয়ে খেলতে পছন্দ করি। আমি তোদের ছাড় দিয়ে রেখেছি ঠিকই, তবে তোর এটাও মাথায় রাখা উচিত ছিল, আমার ভাগের টান পড়লে আমি কাউকেই ছেড়ে দিব না। থামল বৌদ্ধ। হাতের আঙ্গুলের ভাঁজ গুজে রাখা সিগারটা ফের ঠোঁটের ফাঁকে গুজে দিল এক বিরাট টান। অতপর মুখ থেকে ধীরে ধীরে ধোঁয়া ছাড়তে ছাড়তে ফের বলা শুরু করলো, প্রথম দিন থেকেই তুই ওই বান্দির মেয়ের প্রতি ইন্টারেস্টেড, সেটা আমি জানতাম। আমি তোকে ওয়ার্ন করেছি, তবুও তুই এগিয়েছিস। এরার সাথে প্ল্যান করে সেদিন ইচ্ছে করে ওকে বাগানে নিয়ে গিয়েছিলি মারার জন্য। আমি তো সেদিন তোকে মেরে ফেলতাম, বাট পরে ভাবলাম থাক না, আরেকটু খেলি তোর সাথে। তবে তুই যে নিজেকে খুব বেশি চালাক মনে করিস সেটা তো ঠিক না। একটুখানি থেমে যুবক ফের কপাল চুলকে সন্ধিহান গলায় বলতে লাগলো, আচ্ছা এবার বলতো, ওই দের ব্যাটারির মধ্যে কি এমন পেলি যার জন্য তোকে বেড অবধি নিতে এতটা মরিয়া হয়ে উঠলে? কি আছে ওর মধ্যে? হ্যাঁ মানলাম, ওর চোখ দুটো একটু সুন্দর, পাপড়িগুলো ঘন ঘন, ঠোঁট দুটো মারাত্মক, হাসলেও মনে হয় নির্ঘাত কলিজা ছিদ্র করে ফেলবে। মানলাম ওর বাম গালের মাংসের অভাবে টুল পড়ে, তাতে কি? হ্যাঁ, এটাও মানছি ওর চুলগুলো থেকে নেশা ধরিয়ে দেবার মতো ঘ্রাণ আসে। কান্না করলে চোখ দুটো মুগ্ধর মতো চিকচিক করে, কথায় কথায় গাল ফোলায় পটকা মাছের মতো, রাগ করলে নাকের পাটা লাল হয়ে ফুলে যায়। খাবার খাওয়ার সময় গাল ভরে খাবার খায়, ধীরে ধীরে চিবোই বেলুনের মতো। মানুষটা একদম এইটুকুন। বলতে বলতে আনমনে বৃদ্ধা আঙ্গুল এবং তর্জনীর মধ্যকার দূরত্ব বাড়িয়ে হাতটা উঁচিয়ে তুলল মুগ্ধ। নিজ ভাবনায় নিমগ্ন থেকে ফের আওড়ালো, এইটুকুন মেয়ে একটা, পুরাই দের ব্যাটারির সমান। তাও কি তেজ! কথায় কথায় ঘাট তেরামি করে, মাঝে মধ্যে মুখ ঝামটি দিলে কপাল থেকে দু একটা চুল আস্তে পড়ে গালে। আনমনে যখন হাঁটে তখন দূর থেকে ওকে দেখলে মনে হয় একটা ছোটখাটো প্রজাপতি উড়ছে, একদম ছোট।
এক মুহূর্তে চুপ করে রইল মুগ্ধ। ছেলেটার চোখে মুখে স্পষ্ট মুগ্ধতা, পাশে দাঁড়িয়ে থাকা অ্যাডউইন হা করে তাকিয়ে আছে এবারেও। মনস্টার সামনে না থাকলে বেচারা হয়তো এতক্ষণে নির্ঘাত নিজ গালে সপাটে কয়েকটা চড় বসাতো, দেখতো সবটা আদৌ সত্যি কিনা, সত্যি সত্যি তাদের মনস্টার এসব বলছে কিনা। এদিকে সিড হঠাৎ কেসে উঠল, সে শব্দে ধ্যান ভাঙল মুগ্ধের। মানুষটা কি হক চোকালো নাকি? মনস্টার বলে কথা, হক চোকালেও থোড়াই কাউকে বুঝতে দিবে। সে তৎক্ষণাৎ নিজের মুখাবয়বে পরিবর্তন আনলো, কপালে রাগের ছাপ বসিয়ে কঠিন মুখে বলল, হ্যাঁ তো তাই বলে ওর মতো একটা বান্দির মেয়েকে বেড়ে নিতে হবে? ছ্যা ছ্যা, কি দেখে মানুষের রুচি এমন হয় কে জানে। এদিকে সিড এখন হাসছে, মুখাবয়ব থেকে এতক্ষণের মুখোশটা একটানে ছিঁড়ে ফেলে নিজের আসল রূপে এলো যুবক। শিশিয়ে বলল, এজন্যই ওকে বেড়ে নিতে চেয়েছিলাম। সত হলো মনস্টারের স্পেশাল কেউ বলে কথা। তক্ষণি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো মুগ্ধ, গাল বাঁকিয়ে ঠোঁট পিষে হাসলো একটুখানি, পরক্ষণে কঠিন গলায় শুধালো, ভুল ভাবলি সিড, শি ইজ জাস্ট ফাকিং টয় টু মি। তাও আবার মাত্র কয়েক মাসের জন্য। ওর প্রতি আমার বিন্দু মাত্র ফিলিংস নেই, আর না কখনো হবে। শি ইজ ওয়ান টু মি, বাই দ্য হেল। বলতে বলতে পায়ের ওপর থেকে পা নামায় মুগ্ধ, কঠিন করলো চল, দৃষ্টিযুগল নির্দিষ্ট করে নিয়ে এক ছত্র আধিপত্য ভরা কণ্ঠে বলল, যতদিন ও আমার কাছে আছে ততদিন ও শুধু আমার। এর মধ্যে ওর গায়ে আমি বাদে অন্য কেউ সামান্য ফুলের টোকা দিতে এলেও ওর দেহের থেকে প্রাণ আলাদা করার দায়িত্ব আমার। কেননা তুই তো জানিস আমি আমার ভোগে কারো ভাগ সহ্য করতে পারি না। সো নাও কিপ ইউর আইস ওপেন। বলে উঠে দাঁড়ায় মুগ্ধ, ডিভানের কাছে পড়ে থাকা নির্জীব গোলাকার বস্তুটিকে জড়ালো একটা লাথি বসাতেই বস্তুটি ছিটকে পড়লো টেস্ট টিউবের দেয়ালে। এক মুহূর্তের জন্য সিট থমকালো, যেই দেখলো বস্তুটি ইরার মাথা, অমনি ছেলেটা কেমন আতকে উঠল। দেখো, কর্ণ ঘুরে শুনতে পেল মুগ্ধের কুটিল কণ্ঠ, এনজয় ইউর হ্যাপি জার্নি উইথ ইউর পার্টনার। থামলো মুগ্ধ, আঙ্গুল দিয়ে ইশারায় কিছু একটা বোঝালো অ্যাডওয়েনকে। অ্যাডওয়েন মহাশয় তক্ষুনি এগিয়ে গেলেন টেস্ট টিউবের দিকে। টেস্ট টিউবের গায়ে লেগে থাকা সুইচগুলো একে একে চাপতেই সিড খেয়াল করলো টেস্ট টিউবের পানিগুলো কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে। সিড বুঝলো তার হাতে আর বেশি সময় নেই। সে এবার গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। মুগ্ধ ঘর ছেড়ে বেরিয়ে যেতে লাগলেই সে আচমকা পেছন থেকে চেঁচিয়ে উঠে বলল, মনস্টার, তুই মানিস বা না মানিস, এই প্রথম তোর ভোগে তোর ভাগ বসানোর জন্য অন্য কেউ ভাগ বসিয়েছে। এই আমি আধিপত্য দেখেছি ওর ভেতর। মরার আগে না হয় এটুকু বলে গেলাম। এই আফসোস তোর সারা জীবন থাকলো। থমকায় মুগ্ধের পদযুগল, চল ফুটলো কটমটিয়ে। হাত দুটো কেমন মুগ্ধকর মুষ্টিবদ্ধ হয়ে গেল আচমকা। কপালের রগগুলো দপদপিয়ে জ্বলে উঠল যেন। নির্দয় মানব এক হাতে নিজের ঘাটটা ডলতে ডলতে অ্যাডউইনের উদ্দেশ্যে গর্জে উঠল, টেম্পারেচার বাড়া, সিদ্ধকার জানোয়ারের বাচ্চাকে। ওদিকে পেছন থেকে সিড তখনও চেঁচাচ্ছে, ওহো জ্বলে জ্বলে, তোর ভোগ করার আগে আমি ভোগ করে নিলাম, তাই জ্বলছে তাই না? চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।